এই কেমন বিয়ে, এই কেমন সম্পর্ক? আমাকে কেন শাস্তি দিচ্ছ? আমার সাথে এমন অত্যাচার করো না। এটা তোমাদের কথার শাস্তি। আমরা ঠিক করে ফেলেছি, তুমি আজই এই গ্রাম থেকে চলে যাও। আজকের গল্পটা এমন এক মেয়ের, যে তার বুড়ো বিধবা মায়ের সাথে থাকত, কিন্তু এক সাপ ওর পিছে পড়ে গিয়েছিল। সে গ্রামেও তাকে অনুসরণ করেছিল, আর শেষে সেই সাপ মেয়েটার সাথে বিয়ে করে তাকে সঙ্গে নিয়ে জঙ্গলে চলে যায়। কিন্তু এই সাপ ওর পিছে কেন ছিল? এটা এমন একটা প্রতিশোধ যা শুনে তোমারও মাথা ঘুরে যাবে। এক ছোট্ট গ্রামে এক বুড়ো বিধবা মা থাকত। তাদের একটা মরিয়ম ছিল, এক তরুণী মেয়ে। মা বাবা দুজনেই তাদের পুরনো কিন্তু ভালোবাসায় ভরা ছোট্ট বাড়িটাই জীবন কাটাচ্ছিল। বুড়ো আম্মা জড়িকুড়ি জড়ো করে ওষুধ বানাতেন, আর সেটাই ছিল তাদের চলার পথ। গ্রামবাসীরা তাদের ওষুধকে চিকিৎসা মনে করত এবং তাদের সম্মান করত। একদিন মরিয়ম জল ভরার জন্য কুয়োর কাছে গেল। গ্রামের নারীরা প্রায়শই সেখানে জমায়েত হতো, কিন্তু সেই দিন কুয়ো একদম নিষ্প্রভ ছিল। মরিয়ম মাটিতে ঘড়াটা রাখল এবং জল টানতে শুরু করল। সে যখন ঘড়াটা ভর্তি করছিল, তখন হঠাৎ কাছের গাছগাছালি থেকে কোনো সুরসুর আওয়াজ এলো। মরিয়ম হঠাৎ পিছনে ঘুরে দেখল তার সামনে এক ভীতিদায়ক দৃশ্য। এক বিশাল সাপ ধীরে ধীরে তার দিকে সরছে। তার লাল চোখগুলো শুলের মতো জ্বলজ্বল করছে। মরিয়মের হাত থেকে ঘড়া পড়ে গেল, আর সে পিছু হটে দৌড়াতে শুরু করল। সাপ একবার তার দিকে তাকালো, তারপর হঠাৎ করে ঘন ঝোপঝাড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল। পরের দিন বুড়ো মা মরিয়মকে মাঠে ঔষধি গাছ তুলতে পাঠালো। মরিয়ম সবুজ ঘাস আর গাছের মধ্যে মাথা নিচু করে ঔষধি গাছ তুলছিল। হঠাৎ আবারও সেই সারসার শব্দ তার কান ধরে। সে ফিরে দেখলাম তো সামনে ঠিক সেই সাপটা দাঁড়িয়েছিল, সেই জ্বলন্ত লাল চোখগুলো, আর এইবার যেন হাসিও দিচ্ছিল। মরিমের হাত থেকে ঔষধি গাছের ঝুড়ি পড়ে গেল, আর সে বেহুশ হয়ে পিছু হটে পালালো। বাড়ি পৌঁছেই সে বুড়ি আম্মাদের সবকিছু বলে দিল। আম্মাদের চোখে চিন্তার ছায়া ভেসে উঠল। তারা মেয়েটাকে সান্ত্বনা দিল, কিন্তু নিজেরাও ভিতরে ভিতরে অস্থির ছিল। তারা ভাবল, এটা যে কোনো সাধারণ সাপ হতে পারে না। পরের কয়েকদিনে বুড়ি আম্মা গ্রামের অনেক মানুষের সঙ্গে কথা বলল, কিন্তু সবাই বলল, আমরা তো গ্রামে কখনো এমন সাপ দেখিনি। এই জবাব অম্মার হৃদয়কে আরও গভীরে ডুবিয়ে দিল। অন্যদিকে মারিমের অবস্থা খুব খারাপ ছিল। সে যেখানে যেত সেখানেই কোনো না কোনো সাপ তার সামনে এসে পড়ত। সে ভয়ের ছায়ায় থাকতে শুরু করল। ঘুম আর শান্তি যেন তার জীবনের কাছ থেকে দূরে সরে গেছে। এক রাতের সময় মারিম তার ঘরে মাটির চারপায়ে শুয়েছিল। বাইরে হাওয়ার সাঁই সাঁই আওয়াজ হচ্ছিল। হঠাৎ সে অনুভব করল যেন কেউ তার কান কাছে কিছুর সরসরানি করছে। সে চমকে উঠে গেল। ধীরে ধীরে সে চোখ খুলল আর ঘরটার চারপাশ লক্ষ্য করল। আর এক মুহূর্তে তার রুহ কাঁপতে লাগল। সামনে ঠিক সেখানেই সেই সাপ রেঙে রেঙে দাঁড়িয়েছিল। তার লাল চোখ অন্ধকারে ঝলমল করছিল। মারিয়ামের গলা থেকে চিৎকার বেরিয়ে এলো। সে জোরে জোরে চিৎকার করতে লাগল। কিছুক্ষণেই বুড়ো আম্মা তার ঘরে ছুটে এসে ঢুকল। কি হয়েছে মেয়ে, কেন চিৎকার করছো? মারিয়াম কাঁপতে কাঁপতে হাত বাড়িয়ে ঘরের দিকে ইঙ্গিত করল। আম্মা, সেই সাপটা, সে আবার আমার ঘরে এসে গেছে। আম্মা আশ্চর্য হয়ে চারদিকে তাকালো, কিন্তু ঘরে কিছুই ছিল না। নীরবতা আর অন্ধকার শুধু নিজের রং ধরিয়ে নিয়েছিল। আম্মা মারিয়ামকে জড়িয়ে ধরে বলল, চিন্তা করো না মি, এটা কোনো স্বপ্ন ছিল, তুমি শুধু ভয় পেয়ে গেছো। কিন্তু মারিয়াম জানত এটা স্বপ্ন নয়, বাস্তব। সাপটা তার পিছে পিছে সব জায়গায় আসছিল, আর এখন তো তার ঘরেও এসে পৌঁছেছে। পরদিন যখন মরিয়ম আর তার মা আঙিনায় বসেছিল, তখন হঠাৎ গ্রাম দিক থেকে জোরে আওয়াজ শোনা গেল। দুজনেই ভয়ে বাইরে বেরিয়ে আসলো। চোখ বড় করে দেখে অবাক হয়ে গেল। একদম বড় একটি সাপ গ্রামে ঢুকেছে। মানুষজন প্রাণ বাঁচাতে ইধার উধার দৌড়াচ্ছিল। মহিলাদের আর বাচ্চাদের চেঁচামেচি শোনা যাচ্ছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, সাপটা কারো ক্ষতি করেনি। সে সরাসরি মরিয়মের বাড়ির দিকে এগিয়ে এলো আর তার চারপাশে স্লোতে ফিরতে লাগলো। এই দৃশ্য দেখে গ্রামের সবাই হতবাক হয়ে গেল। এখন তাদের বিশ্বাস হয়ে গেল যে সত্যিই সেই সাপ মারিয়ামের পেছনে ছুটে বেড়াচ্ছে, যেমনটা আম্মামার মারিয়ম আগেই বলেছিল। কিন্তু এখন সবাই যখন নিজের চোখেই সত্য দেখল, তাদের ভয় আরও বাড়ল। মারিয়াম নিজের ঘরে চুপচাপ বসেছিল। তার মুখ বর্ণ ফ্যাকাশে হয়ে গেছে, হৃদয় ভয়ে কাঁপছিল। অন্যদিকে গ্রামের লোকেরা চুপি চুপি তাদের ঝুপড়ি আর বাড়িগুলোতে লুকিয়ে গেল। কিন্তু তারপর এই ব্যাপার রোজকার ব্যাপার হয়ে গেল। প্রতিদিন সাপ মারিয়ামের বাড়ির আশেপাশে ঘোরাফেরা করত, যেন শুধু ওকে দেখতে এসেছে, তারপর চলে যেত। এই অবস্থা গ্রামের লোকদের জন্য এটা সহ্য করা সম্ভব ছিল না। অবশেষে গ্রামের বড় বড় বয়োজ্যেষ্ঠ এবং সম্মানিত ব্যক্তিরা একটা সভা ডেকেছিল। পুরো গ্রাম এক জায়গায় জমায়েত হয়েছিল। বুড়ি আম্মাও সেখানে বসেছিল। তার মুখে গভীর উদ্বেগ আর চোখে অসহায়তা স্পষ্ট দেখা যাচ্ছিল। একজন লোক উঠে বলল, যদি এই সাপ এমনই আসে, তবে কেউ জানে না কখন আমাদের ক্ষতি করবে। আল্লাহ না করুক আমাদের বাচ্চাদের কেউ ডেকে নিয়ে গেলে আমাদের ঠিক একটা সমাধান বের করতে হবে। আরেকজন বলল, এই সাপ শুধু মরিয়ামের পেছনে লেগে আছে, আমাদের উচিত এটা ফাটিমার হাতে তুলে দেওয়া, অন্তত একজনের জন্য। সারা গ্রাম বাঁচবে। এটা শুনে বুড়ি আম্মার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। কাঁদতে কাঁদতে বলল,
খোদার জন্য আমার নিষ্পাপ মেয়েটার ওপর এমন জুলুম করো না, সে তো কারো কিছু করেইনি। কিন্তু গ্রামের লোকজন নিজেদের জীবন বাঁচানোর ভয়ে সব কিছু ভুলে গিয়েছিল। জলসে ঠিক করল মেরিয়ামকে কোণে বানিয়ে সাপের হাতে তুলে দিতে হবে। যখন আম্মা বাড়ি ফিরল আর মেরিয়ামকে এই কথা জানালো, তখন দুঃখী মেয়েটা ফুঁসিয়ে কাঁদতে লাগল। আম্মা, আমার সঙ্গে এমন কিছু হবে না, দাও, আমি তো কিছুই করিনি। কিন্তু আম্মা অসহায় ছিল। সে জানত জলসের সিদ্ধান্তের সামনে আর কিছু হওয়ার নয়। হতে পারে পরদিন মরিয়ামকে বর বানিয়ে গ্রামের খোলা মাঠে বসিয়ে দেওয়া হলো। গ্রামের লোকজন দূর থেকে লুকিয়ে এই দৃশ্য দেখছিল। সবাই মনেই ভয় আর উদ্বেগ অনুভব করছিল। কিছুক্ষণ পর মাটি কেঁপে উঠল, গাছের পাতা ঝরঝর করে কাঁপতে লাগল এবং সেই বিশাল সাপটা চোখে পড়ল। সে ফোন ফেলে সরস্বরে সরস্বরে সরতে সরতে সরাসরি মরিয়ামের কাছে এলো। মরিয়াম ভয় পেয়ে চোখ বন্ধ করে নিল। কিন্তু অবাক করার ব্যাপার হলো, সাপটা তাকে কামড়েলে না। সে ধীরে ধীরে নিজের পথ বদলে জঙ্গলের দিকে চলে যেতে লাগল, যেন সে ইঙ্গিত দিচ্ছে মরিয়াম তার সঙ্গে আসতে। আর তারপর সবাইয়ের সামনে মরিয়াম উঠে দাঁড়ালো। সে কোনো আপত্তি না করে চুপচাপ সাপটাকে অনুসরণ করতে শুরু করল। গ্রামবাসীরা এই দৃশ্য দেখে খুশি হলো। তারা বলল, এবার আমাদের বিপদ চলে গেছে। কিন্তু বুড়ো আম্মার মন ভেঙে পড়ছিল। তার চোখের জল থামছিল না। তার চোখে মাটির ছায়া ফুটে উঠছিল, যেন কোনো গোপন কথা তার অন্তরে লুকানো ছিল। কিন্তু সে বারবার নিজের মনে বলতো, না, এই সমস্যার সমাধান আমাকে নিজেই বের করতে হবে। পরদিন বুড়ো আম্মা লাঠির সাহায্যে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সেই নির্জন জায়গার দিকে গেল, যেখানে একটা বুড়ো পীর বাবাজি থাকতেন। গ্রামে তার সম্পর্কে অনেক শোনা ছিল যে সে সাপ আর অন্য অদ্ভুত প্রাণীদের ব্যাপারে অনেক বড় বড় রহস্য জানে। রাস্তা একদম ফাঁকা ছিল, গাছের ছায়া লম্বা হয়ে পড়ছিল আর নীরবতায় শুধু ঝিঙুর শব্দ টিটকার করছিল। অবশেষে সে বাবাজির ছোট্ট কাঁচা ঘরের কাছে পৌঁছল। ক্লান্ত পা আর কাঁপতে হাত দিয়ে সে দরজায় কড়াদারাজ করল। কিছুক্ষণ পর দরজাটা চড়চড় করে খুলল এবং সামনে এক দীপ্তিমান বুড়ো লোক দাঁড়িয়েছিল। বৃদ্ধা আম্মা কাঁপতে কণ্ঠে করল, বাবাজি, আমাকে ভিতরে ঢুকতে দিন। আমি একেবারে বড় বিপদে পড়ে গেছি। বাবাজি চুপচাপ মাথা নেড়ে তাকে ভেতরে ডেকে নিলেন। তারপর দুজনে বাইরে ঘন বটগাছের ছায়ায় এসে বসে পড়ল। গাছের ঠান্ডা ছায়ায় আম্মাদের চোখের জল থামতে পারল না। বাবা গভীর চোখে আম্মাদের দিকে তাকিয়ে বললেন, কেন এসেছ আম্মা? মনটা হালকা করে নাও। বুড়ো আম্মা কেঁদে ফেলল আর হাঁচিকিড়ির মাঝেই বলল, বাবাজি, একটা ভয়ঙ্কর সাপ আমার মেয়ে মারিমের পেছনে লেগে আছে। সে যেখানে যাক ওই সাপ তার পেছনে থাকে। এমনকি গ্রামবাসীরাও তাকে কোণে বানিয়ে ওই সাপের হাতে দিলাম। আমার ছোট্ট মেয়ে, আমার একমাত্র মেয়ে, ওটাই নিয়ে জঙ্গলে চলে গেছে। বাবাজি কিছুক্ষণ চুপচাপ ওদের দেখলেন, তারপর গভীর কণ্ঠে বললেন, মেয়ের পেছনে সাপ হলে এভাবে হয় না। কোনো না কোনো মাঝি আছে, কোনো না কোনো রহস্য লুকানো আছে। অম্মা, ভাবো তো, তুমি কি কখনো এমন কিছু করেছ যার শাস্তি আজ তোমার মেয়ে ভোগ করছে? এটা শুনে আম্মার হৃদয়ে ঝড় উঠল, চোখে জল এসে পড়ল আর কাঁপতে কাঁপতে কণ্ঠে সে নিজের অন্তরের কথা খুলে বলল, বাবাজি, আমি তাড়াহুড়োতে একটা বড় লাঠি তুলে ওই সাপটাকে মারলাম। ভেবেছিলাম, হ্যাঁ, একটা সাপ মেরে ফেললাম। এতে কি বড় কিছু আছে? কিন্তু বাবাজি, এর কিছুদিন পরেই সব শুরু হয়ে গেল। প্রথমে মারিম কুয়েতে সাপ দেখল, তারপর মাঠে, তারপর আমাদের বাড়ির আশেপাশে, আর এখন তো ওকে নিজের সঙ্গে জঙ্গলেও নিয়ে গেছে। এটা বলতেই বুড়ি আম্মা ঝাড়ঝাড় কেঁদে উঠল। লাঠি একপাশে পড়ে গেল আর তাদের হাত কাঁপতে লাগল। বাবাজি, আমি জানি না এখন আমার বাচ্চার কি হবে। এটা সব আমার ভুলের ফল। বৃদ্ধ ব্যক্তি গম্ভীরভাবে চোখ ঘুরিয়ে বলল, এই সাপ কোনো সাধারণ সাপ নয়, এটা একটা ভালো ধারী সাপ। এর হৃদয় আর অনুভূতি আছে। তুমি এর বউকে মারা গেছে, এর থেকেই প্রতিশোধ নিতে হবে। এজন্যেই সে তোমার মেয়েকে নিয়ে গেছে। বুড়ো আমাদের হাত কাঁপতে লাগল। ও আল্লাহ, সে চিৎকার দিতে লাগল, আমার মেয়েকে ফিরিয়ে দাও হুজুর। বৃদ্ধজন নরম স্বরে বললেন, চিন্তা করো না, আমি এর সমাধান জানি। আমার কাছে সাপের বিষ থেকে শুরু করে তাদের মাঝি পর্যন্ত জানার বই আছে, এমন কিছু কথা যা সাধারণ চোখ দেখতে পারে না। আমি তোমার মেয়েকে বাঁচিয়ে ফিরিয়ে আনব। তবে এর জন্য গ্রামবাসীদের সত্যটা জানতে হবে এবং আমাদের সাথে দাঁড়াতে হবে। সে সাপ মারিমকে নিয়ে জঙ্গলের কাজা পথে হেঁটে একটি ভাঙাচোরা ঝুপড়ির কাছে পৌঁছাল। ঝুপড়ির ভেতরে ঘড়িয়ালের মতো একটা নীরবতা ছিল। মারিম যখন সাপটা দেখল, তখন তার হাতটা জোরে জোরে ধরাধর করতে লাগল। চোখে একটা জমাট দৃষ্টি এসে গেল আর সে অজান্তেই কেঁদে উঠল। সাপটা তার সামনে গিঁটে গিঁটে থেমে গেল। তারপর হঠাৎ তার চোখে অদ্ভুত একটা আলো জ্বলে উঠল। তারপর সেই মুহূর্তটা এলো যখন সাপটার গায়ের চামড়া সরে যেতে লাগল আর সামনে একজন তরুণ দাঁড়িয়ে রইল। তার চোখ আগুনের মতো জ্বলছিল। সে হেসে উঠল একটা বিষণ্ণ ভঙ্গিমার হাসি আর ঠান্ডা কণ্ঠে বলল, এবার আমার বদলা নেওয়ার পালা। এবার তোমাদের সবাইকে আমি শিক্ষা দেব। মারিম চমকে পিছিয়ে গেল, কাঁপতে কাঁপতে চেঁচিয়ে উঠল, খোদা, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও।
যুবকটা নির্মমভাবে তার হাত ধরে ঝোপড়ার ভিতরে টেনে নিয়ে গেল। সেখানে এসে সে দড়ি দিয়ে মারিমের হাত পা বেঁধে দিল। দড়ির ঠকঠকে আওয়াজ মারিমের হৃদয় আরও কুঁচকে দিল। তার কণ্ঠ কাঁপছিল, চোখ থেকে নরম নদীর মতো অশ্রু ঝরছিল। তবুও সে বারবার ডাকছিল, আমি নির্দোষ, আমি কিছু ভুল করি নাই। যুবকের হাসিতে কটুতা ছিল। সে বিরক্ত হয়ে বলল, তোমার মা আমার নাগিনকে মারা হয়েছে, আমার স্ত্রীকে কেড়ে নেওয়া হয়েছে। আমার সঙ্গে যা হয়েছে তার শাস্তি পেতে হবে। তোমার মা মহবুবাকে ছিনিয়ে নিল, আর আমি তোমার মেয়েকে এই দুঃখটাই দিতে চাই। মারিম বিশ্বাস করতে পারছিল না। সে বুঝতে পারছিল না কেন এই অন্যায়ের শিকার হয়ে সে কাঁদছে। দড়িতে বাঁধা সে আকাশের দিকে হাত বাড়িয়ে চোখ বন্ধ করে দোয়া করল, হে আল্লাহ, আমার সাহায্য করো, আমাকে এখান থেকে বের করে দাও। এক যুবক এক মুহূর্তের জন্য ঝোপড়ি থেকে বেরিয়ে এলো, হয়তো কিছু পরিকল্পনা করার জন্য। আর মারিম ওখানে একা, দড়িতে ঝুলে পড়ে দুর্বল হয়ে কেঁদে উঠল। ওপরের অন্ধকার গাছের ছায়া সারাসারি করছিল, আর জঙ্গলে মারিমের দোয়া নীরবতা দিয়ে প্রতিধ্বনিত হচ্ছিল। রাত কেটে গেল, সকাল হলো। সূর্যের আলো গাছের পাতায় পড়তে শুরু করল। পাখিরা চিরাচিরি করতে লাগল, কিন্তু ঝোপড়ার ভিতরে অন্ধকার আর নীরবতা ভরপুর ছিল। মারিম এখনও দড়িতে বেঁধে অসহায় বসেছিল। তার মুখের পীত ভাব আর চোখের চারপাশের গাঢ় ছায়া তার কষ্টের কথা বলে দিচ্ছিল। ক্ষুধা আর তৃষ্ণা ওর অবস্থা খারাপ করে দিয়েছিল। ঠোঁট শুকিয়ে গিয়েছিল, কণ্ঠস্বর নিভে গিয়েছিল। সে বারবার মাকে মনে পড়ে কেঁদে উঠত। হঠাৎ ঝোপড়ার পুরনো দরজা চরচর করে খুলল। সেই যুবকটা ভিতরে ঢুকল। তার চোখে কঠোরতা আর ঠোঁটে হাসি ছিল। সে ঠান্ডা কণ্ঠে বলল, তোমার পরিণতি খুব খারাপ হবে। দেখো এখন তোমার সঙ্গে কি হয়। মারিম কাঁপতে কাঁপতে বলল, খোদার জন্য আমার প্রতি দয়া করো, আমাকে কিছু খাবার জন্য দাও, আমি খুব ক্ষুধার্ত। কিন্তু যুবকের হাসি আরও কঠোর হয়ে উঠল। সে নিষ্ঠুরভাবে বলল, এটাই তোমার শাস্তি। যেভাবে আমার জীবন আমাকে থেকে কেড়ে নেওয়া হয়েছে, ঠিক তেমনি তোমাকেও এই যন্ত্রণা ভোগ করতে হবে। এটা বলে সে ঘুরে দাঁড়ালো এবং ঝুপড়ির দরজা জোরে জোরে বন্ধ করে চলে গেল। মারিম দড়িতে বেঁধে অসহায় হয়ে কেঁপে উঠল। ক্ষুধা আর পিপাসার জোরালো আঘাত তার শরীরকে টুটো করে দিল। তার চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল, আর পরের মুহূর্তেই সে মাটিতে বেহুশ হয়ে পড়ল। ঝোপড়িটা সম্পূর্ণ নীরব হয়ে গেল, আর মেরিনম বেহুশ হয়ে পৃথিবীর খবর থেকে অজানা হয়ে গেল। অন্যদিকে বুড়ো লোকটা সেই বুড়ি নারীর সঙ্গে গ্রামে ফিরে এলো এবং পুরো গ্রামবাসীর সামনে পুরো সত্যটা খুলে বলল, যে কিভাবে সাপ বদলা নিতে এসেছে এবং কিভাবে বুড়ি নারীর ভুলের ফল মেরিনম ভোগ পাচ্ছে। এটা শুনে অনেকেই অবাক হয়ে গেল। বুড়ো লোকটা বলল, যখনই কোনো ভালো স্বভাবের সাপের সঙ্গী মারা যায়, তখন তার শোক 14তম রাতে নিজের পূর্ণ শক্তিতে পৌঁছে যায়। আর 14তম রাতের পর যে দিন আসে, সেটাই সেই সাপের জন্য কেউ এমন একটা জায়গায় যায় যেখানে তার ভালোবাসার শেষবার ছিল, আর সেখানে গিয়ে স্মৃতিগুলো তাজা করে। প্রায়ই সেই কুয়া যেখানে সবার পানি আঠে, সেই কুয়ার কাছে আমাদের থাকতে হবে, আর ওই দিনে সেই সাপের মুখোমুখি হতে হবে। গ্রামবাসীরা বিতর্ক করল। কেউ কেউ খারাপ লাগতে লাগল আর বলল, এটা সব বড় আম্মার ভুল, দ্বন্দ্ব পাওয়া উচিত। কিন্তু অন্যরা, যারা বুড়ি আম্মাদের চিনত আর তাদের সেবা বুঝত, তারা বুক ফুটিয়ে দাঁড়ালো আর বলল, আমরা পাশে থাকব। শেষমেশ বেশিরভাগই বুড়ির কথা মানল আর শপথ করল 14তম রাত আর তার পরের দিনগুলোর জন্য।